আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমরা এসএসসির একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা মূলত এসএসসি ফিজিক্সের যে সেকেন্ড যে চ্যাপ্টার গতি, সেই গতি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য। আচ্ছা, আর এই চ্যাপ্টারটা ফিজিক্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ পরবর্তীতে যখন তোমরা ইন্টারমিডিয়েট বা পরবর্তীতে আরও যখন পড়াশোনা করতে যাবা মূলত ফিজিক্সের এই বিষয়গুলো মূলত আসবে। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে বেসিকগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। আশা করি আমাদের এই ভিডিওটি দেখলে তোমরা এর আনসারগুলো খুব ভালোভাবে, জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, আমরা প্রথমে আসি গতি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যে প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা রাশি বা কোয়ান্টিটি। আসলে রাশি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, প্রথমত এই ভৌত জগতের মাঝখানে যে সকল বিষয়গুলোকে তুমি পরিমাপ করতে পারবে, মানে যে জিনিসগুলো পরিমাপযোগ্য, তাদেরকে বলা হয় মূলত রাশি বা কোয়ান্টিটি। আচ্ছা, এখন এই রাশির আমরা প্রকারভেদ বা রাশির যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন তুমি তোমার ভরটাকে খুব সহজেই পরিমাপ করতে পারবে, বা তুমি তোমার ওজনটাকে পরিমাপ করতে পারবে, বা তোমাকে যদি বলা হয় এই বোর্ডটার দৈর্ঘ্যটা কত বা প্রস্থটা কত, তাহলে তুমি খুব সহজেই কিন্তু এই জিনিসগুলোকে পরিমাপ করতে পারবে। তার মানে এই দৈর্ঘ্য একটা রাশি, ভর একটা রাশি। তার মানে আমরা কি বুঝলাম? ভৌত জগতের মাঝখানে যে জিনিসগুলোকে আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। আচ্ছা, এবার আমরা রাশির প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। রাশিগুলো বা কোয়ান্টিটিগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তার মধ্যে একটা দিকের বিবেচনায়। দিকের বিবেচনায় রাশিগুলোকে আমরা মূলত দুইটা ভাবে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? দিকের উপর ভিত্তি করে রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত স্কেলার রাশি, আর একটা ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, আর একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এখন আমরা এই দুইটা রাশি প্রকারভেদ সম্পর্কে একটু ডিটেলসে জানব। স্কেলার রাশি কোনটা আর একটা ভেক্টর রাশি কোনটা। প্রথমে আসি আমরা স্কেলার রাশি। স্কেলার রাশি এমন একটা রাশি যে রাশিটা প্রকাশ করার জন্য তোমার শুধুমাত্র মানের প্রয়োজন হবে, দিকের কোনো প্রয়োজন হবে না। যেমন ধরো, আমরা যদি বলি এই ব্ল্যাকবোর্ডটার দৈর্ঘ্য, এই হোয়াইট বোর্ডটার দৈর্ঘ্য কত বা প্রস্থ কত, তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে যে এই হোয়াইট বোর্ডটার দৈর্ঘ্য 5 মিটার বা 10 সেন্টিমিটার বা কিছু একটা। এই জায়গাটার জন্য কিন্তু তোমার কোনো দিক নির্দেশের প্রয়োজন হচ্ছে না। যেমন এটাকে তোমাকে বলতে হচ্ছে না এই হোয়াইট বোর্ডটার দৈর্ঘ্য 2 মিটার উত্তর দিক বা 2 মিটার পশ্চিম দিক। তার মানে দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। তুমি যদি শুধুমাত্র বলো এই জিনিসটার দৈর্ঘ্য 2 মিটার, খুব সহজেই আমরা এই বস্তুটার দৈর্ঘ্য সম্পর্কে প্রকাশ করতে পারলাম। তার মানে যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা কি বলতে পারি? ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা এমন একটা রাশি যে রাশিটাকে প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে। তার মানে তুমি শুধু মান দিয়ে ভেক্টর রাশিটাকেও প্রকাশ করতে পারবে না, বা শুধু দিক দিয়েও প্রকাশ করতে পারবে না। এটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তোমার মানও লাগবে এবং দিকও লাগবে। তার মানে যে সকল ভৌত রাশিকে তুমি মান এবং দিকের সাহায্যে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবা, সেটাকে বলবো ভেক্টর রাশি। যেমন ধরো, এটার যদি আমরা একটা উদাহরণ দিই, বলতে পারি সরণ। সরণ মানে তুমি দুইটা বিন্দু যে মধ্যবর্তী দূরত্ব, সেই সর্বনিম্ন দূরত্ব, সেটাই মূলত সরণ। এই সরণটাকে তোমার প্রকাশ করার জন্য তোমাকে মান এবং দিক স্পেসিফিকলি দুইটা জিনিসে লাগবে। যেমন তুমি বলতে হবে এর সরণ 50 মিটার উত্তর দিক বা দক্ষিণ দিক, বা যে কোনো একটা স্পেসিফিক একটা দিক নির্দেশ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? স্কেলার রাশি এমন একটা রাশি যেটা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, আর ভেক্টর রাশি এমন একটা রাশি যেটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যদি আরও কিছু বৈশিষ্ট্য একটু দেখি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির। স্কেলার রাশি তুমি যদি শুধুমাত্র স্কেলার রাশির মানটা চেঞ্জ করো, তাহলে স্কেলার রাশিটাও পরিবর্তন হয়ে যাবে। মানে স্কেলার রাশি যেহেতু শুধুমাত্র মান আছে, তার মানে স্কেলার রাশি শুধু মান পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি শুধু মান পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন ঘটে। মান পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন ঘটে, স্কেলার রাশির পরিবর্তন হয়। আর অপরদিকে ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি শুধু মান পরিবর্তন করলেও ভেক্টর রাশির পরিবর্তন হবে, শুধু দিক পরিবর্তন করলেও পরিবর্তন হবে, এবং মান এবং দিক উভয়ও যদি পরিবর্তন করো তাহলেও কিন্তু ভেক্টর রাশির পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি শুধু মান অথবা শুধু দিক
অথবা উভয়ের পরিবর্তন, মান এবং দিক উভয়ের পরিবর্তন ঘটলে ভেক্টর রাশির পরিবর্তন ঘটে। আচ্ছা, তাহলে আমরা এই সেকেন্ড পয়েন্টটা স্কেলার রাশির এবং ভেক্টর রাশির যে সেকেন্ড যে পার্থক্যটা সেটা আমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারছো। তৃতীয় যে পার্থক্যটা সেটা হচ্ছে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ তুমি খুব সাধারণ বীজগণিতিক নিয়মেই করতে পারবা। স্কেলার রাশির যোগ বিয়োগ এবং গুণ আমাদের যে সাধারণ বীজগণিতিক নিয়ম আছে সেই অনুসারেই হয়ে থাকে, বীজগণিতিক নিয়মে হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি যে যোগ বিয়োগ গুণগুলো তুমি সাধারণ বীজগণিতিক নিয়মে করতে পারবে না, এটাকে তোমার জ্যামিতিক উপায়ে যোগ বিয়োগ গুণগুলো মূলত হচ্ছে কীভাবে, জ্যামিতিক উপায়। এটার একটা ব্যাখ্যা আমরা একটু পরে দেখব। জ্যামিতিক উপায়ে করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে স্কেলার রাশির কিছু উদাহরণ। আমরা যদি বলতে পারি স্কেলার রাশির কিছু উদাহরণ: দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। তার মানে এই রাশিগুলোকে তুমি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি যদি আমরা উদাহরণ দেখি, সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, এইগুলো হচ্ছে মূলত ভেক্টর রাশির উদাহরণ। এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য তোমার যেমন মানের প্রয়োজন হবে, পাশাপাশি দিকেরও প্রয়োজন হবে। এখন আমরা স্কেলার এবং ভেক্টর রাশি যে পার্থক্যের মধ্যে তৃতীয় যে পয়েন্টটা দেখছিলাম, যে স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিতিক নিয়মে করা যায়, কিন্তু ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণগুলো আমরা সাধারণ বীজগণিতিক নিয়মে করতে পারি না, আমাদেরকে করতে হবে হচ্ছে জ্যামিতিক উপায়। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো, আমরা যদি ধরি একটা রাশির মান হচ্ছে 4 আর একটা রাশির মান হচ্ছে 3, তাহলে আমরা যদি এইটা একটা স্কেলার রাশির মান হয়, এটা একটা যদি স্কেলার রাশির মান হয়, তাহলে এদের যোগফলটা কত হবে? খুব সহজে আমরা বলতে পারি 4 যোগ 3 হচ্ছে 7। কিন্তু এইটার দুইটার জিনিস যদি আমাদের ভেক্টর রাশি হয়, তাহলে ভেক্টর রাশির যোগ কিন্তু আমরা এইভাবে করতে পারবো না। ভেক্টর রাশির যোগগুলো আমাদের করতে হবে হচ্ছে জ্যামিতিক উপায়। আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো, দুইটা মানুষ একটা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত হচ্ছে গেল এবং এইটুকুর দূরত্ব হচ্ছে 4 মিটার। দুইজন মানুষ এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, দুইজনই হচ্ছে 4 মিটার অতিক্রম করে বি বিন্দুতে আসলো। এখন তাদের দুজনকে বলা হলো যে তোমরা 3 মিটার যাও। তাহলে ধরো প্রথম মানুষটা হচ্ছে এই বরাবর হচ্ছে 3 মিটার গেল, 3 মিটার যে সে সি বিন্দুতে আসলো, এবং সেকেন্ড যে মানুষটা সে এই বরাবর 3 মিটার অতিক্রম করে ডি বিন্দুতে আসলো। তার মানে দুজনকে বলা হয়েছিল প্রথমে 4 মিটার এবং 3 মিটার করে দূরত্ব অতিক্রম করার জন্য। তো প্রথমে তারা দুইজনই এ বি বরাবর 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরবর্তীতে একজন বিসি বরাবর 3 মিটার, অপরজন হচ্ছে বিডি বরাবর হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য বা দূরত্ব অতিক্রম করছে। এখন আমরা যদি দেখি এই চিত্র থেকে দুইজনের সরণটা কতটুকু হলো, তাহলে আমরা দেখতে পারবো প্রথম যে মানুষটা ছিল তার সরণটা হচ্ছে আমরা যদি এভাবে আঁকাই, তাহলে তার সরণটা হচ্ছে এসি। তাহলে প্রথম মানুষটার সরণ হচ্ছে এসি এবং দ্বিতীয় মানুষটার সরণ হচ্ছে এডি। কারণ সরণ জিনিসটা কি? সরণ জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, তার মানে যেই পথটা দিয়ে গেলে তুমি সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করবা, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় মূলত হচ্ছে সরণ। আচ্ছা, তাহলে প্রথম মানুষটার সরণ হচ্ছে এসি, দ্বিতীয় মানুষটার সরণ হচ্ছে কত? এডি। এখন দেখো তো চিত্রের মধ্যে দেখো তো এসি এবং এডি এই দুইটার মান সমান কিনা। এসি এবং এডি এই দুইটার মান কিন্তু কখনোই সমান হবে না, অবশ্যই এসির মানটা বড় এডি অপেক্ষা। কিন্তু দেখো দুইজনই কিন্তু প্রথমে 4 মিটার এবং পরবর্তীতে 3 মিটার, সেকেন্ড মানুষটাও 4 মিটার 3 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, কিন্তু তাদের সরণ কিন্তু সমান হলো না। এদের কারণটা কি? কারণ প্রথম মানুষটা এই বরাবর একটা নির্দিষ্ট কোণ করে সে বিসি বরাবর গেছে, এবং দ্বিতীয় যে মানুষটা সে কিন্তু বিসি বরাবর না যেয়ে বিডি বরাবর গেছে। তার মানে দেখো দিকের পার্থক্য হওয়ার কারণে দুইজনই কিন্তু 4 মিটার এবং 3 মিটার যাওয়ার পরেও তাদের কিন্তু সরণের মানটা সমান হলো না। তার মানে আমরা বলতে পারতেছি যে যেই জিনিসটার মধ্যে দিক আছে মানে ভেক্টর রাশি, সেই জিনিসগুলোর যোগ আমরা কিন্তু 4 যোগ 3 মানে এইভাবে জিনিসটা ডিরেক্টলি আমরা 7 লিখতে পারবো না। মানে জিনিসটা যদি দুটা ভেক্টর রাশি হয় তাহলে তাদের যোগ বিয়োগ গুণগুলো আমরা জ্যামিতিক উপায়ে করতে হবে। আমরা সহজ মানে এর আনসারটা হবে 4 যোগ কোনো একটা বস্তু যদি 4 মিটার এবং 3 মিটার হয়, তাহলে তাদের আনসারটা হচ্ছে 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে। তার মানে এটাকে আমি ডিরেক্টলি বলতে পারবো না 4 যোগ 3 7। কারণ কি? কারণ দুইটার মধ্যে দিকের ভিন্নতা
এর কারণে আমরা মূলত দুইটা ভেক্টর রাশির যোগ বিয়োগ বা গুণ আমাদেরকে হচ্ছে সাধারণ বীজগণিতিক নিয়মে করা যাবে না, করতে হবে হচ্ছে জ্যামিতিক উপায়। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যে পরবর্তী যে টপিকস সেটা হচ্ছে স্থিতি এবং গতি, এই দুইটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে স্থিতি জিনিসটা কি এবং গতি জিনিসটা কি। স্থিতি হচ্ছে ধরো সময় পরিবর্তন হচ্ছে এবং পরিপাশের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটতেছে না। মানে ধরো আমি এই মার্কারটাকে আমি এই জায়গাটার মধ্যে রাখলাম, একটা নির্দিষ্ট সময় পর এসে দেখলাম এই মার্কারটা এই অবস্থানে রয়ে গেছে, তার মানে তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটতেছে না, মানে সময়টাও যাচ্ছে, আশেপাশের সাপেক্ষে এই জিনিসটার অবস্থানে কোনো পরিবর্তন ঘটতেছে না, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিশীল বস্তু এবং এই অবস্থাটাকে বজায় রাখাকে বলবো হচ্ছে স্থিতি। তাহলে আমরা সঙ্গে কি বলতে পারি, স্থিতি মানে হচ্ছে সময় পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে স্থিতি। আর তাহলে আমরা গতি কি বলতে পারি, জিনিসটা একই রকম, শুধুমাত্র অবস্থানের পরিবর্তন ঘটবে। তার মানে সময় পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা বলবো হচ্ছে, বস্তুটাকে বলবো হচ্ছে গতিশীল বস্তু এবং এই অবস্থাকে বলবো হচ্ছে গতি। আচ্ছা, এই চ্যাপ্টারে এ পর্যায়ে আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের মধ্যে মূলত হচ্ছে 4টা বা 5টা গতি আছে, আমরা সেই গতিগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি হচ্ছে, আমরা যদি এটাকে একটা সংজ্ঞা এবং এই জিনিসগুলো সংজ্ঞাগুলো আমরা প্রথমত একটা লাইন দিয়ে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয়, কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটা একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর গতিশীল। কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটা একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর বা সরল পথে গতিশীল, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে সরলরৈখিক গতি। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন সেই গতিকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে আমরা কি বলতে পারি, কোনো একটা বস্তু যদি সরল পথে বা সরলরৈখিকভাবে গতিশীল হয় তাহলে সেই গতিকে বলবো সরলরৈখিক গতি। আর কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন সেই গতিকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় যে গতিটা আছে সেটা হচ্ছে চলন গতি। চলন গতিটা বলতে আমরা আসলে কি বুঝি? চলন গতিটার ক্ষেত্রে হচ্ছে মূলত হচ্ছে 3টা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুর সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। জিনিসটা আমরা একটু বুঝি, সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান পথ অতিক্রম করে, সেই গতিকে আমরা বলবো হচ্ছে চলন গতি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো হচ্ছে এই মার্কারটা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এখন এই মার্কারটাকে যদি আমি ধরো এইখান থেকে আমি 1 মিটার দূরে এদিকে সরাই ফেলাই, তাহলে কি হচ্ছে, এর যে প্রথম যে কণাটা আছে সেটাও যেমন 1 মিটার পথ অতিক্রম করতেছে, এর মাঝখানে যে পয়েন্ট আছে সেটাও কিন্তু 1 মিটার পথ অতিক্রম করতেছে। তার মানে আমরা যদি জিনিসটাকে একটু দেখার ট্রাই করি, ধরো হচ্ছে এটা হচ্ছে মার্কার, এইটা হচ্ছে তার প্রথম ইনিশিয়াল অবস্থান। এখন এটাকে আমি সরাই যদি এই জায়গার মধ্যে নিই, মার্কারটাকে আমি যদি এই জায়গার মধ্যে নিয়ে যাই, তাহলে দেখো এর যে প্রথম কণাটা ছিল সেটা মূলত হচ্ছে কতটুক 1 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এর যে মাঝখানে যে বিন্দুটা ছিল সেটাও তো কত মিটার, 1 মিটার পথ অতিক্রম করছে। তার মানে সকল কণা সমান সময়ে এবং সমান পথ, মানে এর প্রত্যেকটা কণায় কিন্তু মূলত 1 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলতে পারি হচ্ছে চলন গতি। তার মানে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় বস্তুর সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে চলন গতি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই গতিটা আমাদের একটু বুঝতে হবে। পর্যাবৃত্ত গতি হচ্ছে এরকম যে কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। যেমন এইটা ধরো আমি একটা নির্দিষ্ট বিন্দু, একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে, তার মানে এই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। উদাহরণস্বরূপ আমরা যদি একটা ঘড়ির কথা চিন্তা করি, ঘড়ি ধরো হচ্ছে এই জায়গাটার মধ্যে 3, এখন এই নির্দিষ্ট বিন্দুকে ঘড়ির প্রত্যেকটা যে কাঁটা, মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা,
একটা নির্দিষ্ট দিক থেকে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, তাহলে সেই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে এই জায়গাটার মধ্যে মূলত তিনটা পয়েন্ট, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট দিক থেকে 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা যদি আবার একটু জিনিসটাকে একটু বলি, প্রথমত হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটা একটা সরল পথে বা সরলরৈখিক পথে গতিশীল হয়, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে সরলরৈখিক গতি। দ্বিতীয়ত হচ্ছে ঘূর্ণন গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। পরবর্তীতে আছে চলন গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটি একটা সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে চলন গতি। এবং সর্বশেষ যে পর্যাবৃত্ত গতি, সেটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। চ্যাপ্টারে এ পর্যায়ে আমরা মূলত হচ্ছে ফিজিক্সের গতির যে 4টা বা 5টা খুবই ইম্পর্টেন্ট যে পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে দূরত্ব জিনিসটা কি, সরণ জিনিসটা কি, দ্রুতি জিনিসটা কি এবং বেগ জিনিসটা কি। প্রথমে আসি আমরা দূরত্বটা হচ্ছে কোনো একটা বস্তু বা ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত মোট পথকে বলা হয় হচ্ছে দূরত্ব। তার মানে ধরো একজন মানুষ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সে মোট 400 মিটার পথ অতিক্রম করছে, বা সে ধরো হচ্ছে এই দিক দিয়ে ঘুরে ঘুরে তার 500 মিটার পথ অতিক্রম করছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই ক্ষেত্রে 400 মিটার এবং এই ক্ষেত্রে হচ্ছে 500 মিটার। তাহলে বলতে পারি কোনো একজন ব্যক্তি বা কোনো একজন বস্তু মোট যে পথটা অতিক্রম করে সেই টোটাল পথ বা ডিস্টেন্সটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্বটা অতিক্রম করে। তার মানে একটা বিন্দু এখান থেকে এই দুইটা বিন্দু আছে, এখন একজন মানুষ ধরো হচ্ছে এই দিক দিয়ে ঘুরে ঘুরে হচ্ছে এই পর্যন্ত গেল, তার ধরো হচ্ছে 400 মিটার পথ অতিক্রম করলো, কিন্তু এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে এই ক্ষেত্রে তার সরণটা হবে হচ্ছে 100 মিটার। সে 400 মিটার অতিক্রম করুক বা 500 মিটার পথ অতিক্রম করুক, এটা আসলে মূলত বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্বটা, মানে একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সরণ। এবং দ্রুতি হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব। তার মানে তুমি একক সময়ে কতটুকু পথ অতিক্রম করলে। তুমি যদি একক সময় এইদিকে 5 মিটার পথ অতিক্রম করো, তাহলে এটাই হচ্ছে তোমার দ্রুতি। এদিকে যদি তুমি 4 মিটার দূরত্ব অতিক্রম করছো, এটা হচ্ছে 1 সেকেন্ডে তুমি যদি 4 মিটার যাও, তাহলে এটা হচ্ছে তোমার দ্রুতি। তার মানে এই ক্ষেত্রে দিকটা আসলে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে তুমি 1 সেকেন্ডে বা একক সময়ে তুমি কতটুকু পথ অতিক্রম করলা। আর বেগটা হচ্ছে মূলত হচ্ছে সরণ এবং দ্রুতির একটা কম্বিনেশন বলতে পারি। মানে বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে তুমি কতটুকু পথ গেলা। তাহলে নির্দিষ্ট দিকে তুমি যদি একক সময়ে যদি 4 মিটার পথ যাও, তাহলে তোমার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটু বলতে পারি দূরত্ব জিনিসটা কি। দূরত্ব হচ্ছে কোনো একজন মানুষ বা কোনো একজন ব্যক্তি যদি তার মোট পথ যে অতিক্রম করবে, সেই জিনিসটাকে আমরা বলবো দূরত্ব। দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে S দ্বারা, এবং এর একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার এবং এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল L। এবং সরণ হচ্ছে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, মানে এর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্ব, সেটাই হচ্ছে মূলত হচ্ছে সরণ। এটা একটা ভেক্টর রাশি এবং এর একক হচ্ছে মিটার এবং এর মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল L। আর দ্রুতি হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। কোনো একটা বস্তু বা ব্যক্তি একক সময়ে কতটুকু পথ গেল, সেটাই হচ্ছে তার দ্রুতি। এর এককটা হবে মিটার পার সেকেন্ড, এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এর মাত্রাটা হচ্ছে LT ইনভার্স 1। ঠিক তেমনি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এর সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে, সেটাকে বলে হচ্ছে আমরা বেগ। এরও সেম কাহিনী, এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এর মাত্রাটা হচ্ছে LT ইনভার্স 1। তাহলে আমরা যদি বলি কোনো একটা বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তার মানে হচ্ছে বস্তুটি একটা নির্দিষ্ট দিকে একক সময়ে
5 মিটার পথ অতিক্রম করেছে, মানে 1 সেকেন্ডে সে 5 মিটার পথ অতিক্রম করে। এবং দ্রুতি যদি বলা হয় কোনো একটা বস্তু দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে কী বোঝায়, তাহলে আমরা বলবো বস্তুটি একক সময়ে 5 মিটার পথ অতিক্রম করছে। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ এটা একটা স্কেলার রাশি আর এটা হচ্ছে একটা কী রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কোনো একটা বস্তুর বেগ পরিবর্তনের যে হার, তার মানে বেগটা বৃদ্ধির হার বা বেগটা হ্রাসের যে হার, সেই জিনিসটাকে বলা হয় মূলত হচ্ছে ত্বরণ। যদিও বেগ হ্রাসের হারকে আমরা মন্দন নামে পরিচিত। তার মানে কোনো একটা বস্তুর বেগ পরিবর্তনের যে হার সেটাকে বলা হচ্ছে ত্বরণ। যেমন আমরা ধরতে পারি এখানে একটা বস্তু আছে, তার আদি বেগ হচ্ছে ইউ, এর টি সময় পর এর বস্তুটার বেগ হলো হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন কত হলো, বেগের পরিবর্তন, এক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। আচ্ছা, তাহলে আমরা যদি বেগের পরিবর্তনের হার ধরি, বেগের পরিবর্তনের হার তার মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এবং ত্বরণকে আমরা প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। তাহলে আমরা বলতে পারি বেগ, যেহেতু বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণের মাত্রা হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ত্বরণ হচ্ছে মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। চ্যাপ্টারে এই পর্যায়ে আমরা একটা কোশ্চেন দেখব, প্রায় এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে সরল পথে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকবে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা জানি ত্বরণ জিনিসটা কি, ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়, মানে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ, এবং ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। এক্ষেত্রে ইউটা হচ্ছে আদি বেগ, ভিটা হচ্ছে শেষ বেগ আর টিটা হচ্ছে সময়। এখন কোনো একটা বস্তু যদি সরল পথে সমবেগে চলতে থাকে, ধরো একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে সরল পথে অগ্রসর হচ্ছে এবং তার বেগটা হচ্ছে সবসময় সমান, তাহলে তার ত্বরণ থাকবে কিনা। আচ্ছা, তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে কি বলতে পারি, সমবেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ। সমবেগের ক্ষেত্রে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ, তার মানে হচ্ছে তার আদি বেগ যা শেষ বেগটা হচ্ছে তাই, যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এই সমীকরণের মধ্যে আমরা যদি এই জিনিসটা লিখি, ভি এর পরিবর্তে যদি আমরা ইউ বসাই, ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, দ্যাট মিনস 0 ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পারতেছি কোনো একটা বস্তু যদি সমবেগে এবং সরল পথে চলতে থাকে, সরল পথে চলতে থাকে মানে হচ্ছে তার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, আর যেহেতু বস্তুটা সমবেগে আছে তার মানে তার বেগের মানেরও পরিবর্তন হচ্ছে না। বেগ একটা ভেক্টর রাশি, এই সরল পথে চলার ক্ষেত্রে বেগের মানেরও পরিবর্তন হচ্ছে না, যেহেতু এটা সমবেগ, আর বস্তুটা যেহেতু সরল পথে অগ্রসর হচ্ছে সেহেতু তার দিকেরও কোনো পরিবর্তন হচ্ছে না। আর যেহেতু বেগের মান এবং দিক কোনোটারই পরিবর্তন হচ্ছে না, তার মানে বেগেরও পরিবর্তন হচ্ছে না, আর বেগের পরিবর্তন না হওয়া মানে হচ্ছে এই ক্ষেত্রে তার কোনো ত্বরণ থাকবে না। চ্যাপ্টারে এ পর্যায়ে আমরা আরেকটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে বৃত্তাকার পথে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকবে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, একটু আগে আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তু যদি সমবেগে সরল পথে চলতে থাকে তাহলে তার ত্বরণ থাকে না, কিন্তু বস্তুটা যদি বৃত্তাকার পথে চলতে থাকে তাহলে জিনিসটা কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ধরো একটা বস্তু বৃত্তাকার পথে সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল মানে হচ্ছে বস্তুটার বেগের মানের কোনো পরিবর্তন হবে না, তার মানে এই জায়গায় বস্তুটার বেগের মান যদি হয় 5 মিটার পার সেকেন্ড, এই জায়গায় হবে 5 মিটার পার সেকেন্ড, এই জায়গায় হবে তার মানটা হবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতেই তার বেগের মান হবে 5 মিটার পার সেকেন্ড, যেহেতু বস্তুটা সমবেগে আছে। আচ্ছা, কিন্তু আমরা জানি কি বেগ একটা ভেক্টর রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি জানি, ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই থাকে। ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক দুইটা জিনিসই থাকে, তার মানে বেগের মানও আছে এবং বেগের দিকও আছে। এই ক্ষেত্রে বস্তুটার বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এই জায়গাটাতেও তার বেগের মান হচ্ছে 5, এই ক্ষেত্রে হচ্ছে 5, এই ক্ষেত্রেও 5, অর্থাৎ এই জায়গার প্রত্যেকটা বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতেই বস্তুটার বেগের মান হবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, বস্তুটার বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর দিকটা প্রতিনিয়ত আসলে চেঞ্জ হচ্ছে। দেখো এই জায়গাটায় বস্তুটার দিক হবে এই বরাবর,
এই বিন্দুতে তার দিকটা হবে এই বরাবর, এই দিকে তার দিকটা হবে এই বরাবর, সেমকে এই দিকে হচ্ছে এই বরাবর। তার মানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে সমবেগে চলতে থাকে, বস্তুটার ব্যাগের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দিকের কিন্তু পরিবর্তন হয়। আর যেহেতু ব্যাগ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান অথবা দিক যে কোনো একটা জিনিস পরিবর্তন হলেই ভেক্টর রাশিটার পরিবর্তন হবে। তার মানে ব্যাগের পরিবর্তন হবে, ব্যাগের পরিবর্তন হবে। আর ব্যাগের পরিবর্তনকে আমরা কি বলতে পারি? ব্যাগের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ। তার মানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে সমবেগে চলতে থাকবে তখন বস্তুটার কিন্তু ত্বরণ থাকবে, যেটা সরল পথের ক্ষেত্রে থাকে না। আচ্ছা, আপনার এই পর্যায়ে আমরা গতির কয়েকটা সমীকরণ দেখব। আমাদের গতির মূলত হচ্ছে 4টা ইকুয়েশন বা 4টা সমীকরণ আছে। যে প্রথম সমীকরণটা হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে u প্লাস এটি। সেকেন্ড যে ইকুয়েশন সেটা হচ্ছে s ইকুয়াল টু হচ্ছে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। অ্যান্ড থার্ড যে ইকুয়েশনটা সেটা হচ্ছে s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এবং লাস্ট যে ইকুয়েশন সেটা হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, এক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কি, ইউ জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে আদিবেগ। যে কোনো একটা বস্তুর প্রথমে যে বেগটা থাকে সেটা হচ্ছে আদিবেগ, তাকে মূলত হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, ভিটা হচ্ছে শেষ বেগ। তার মানে কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট সময় পর সর্বশেষে যে বেগটা থাকে সেই বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এবং এটার নাম হচ্ছে শেষ বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। এবং এরপরে হচ্ছে ত্বরণ, ত্বরণটাকে আমরা হচ্ছে এ দ্বারা প্রকাশ করি, সময়টা হচ্ছে টি, এবং সরণ বা একটা নির্দিষ্ট দূরত্ব সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বা সরণ ইকুয়াল টু আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু সময়। এবং তৃতীয় যে ইকুয়েশন সেটা হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তার মানে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বা সরণ ইকুয়াল টু আদি বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময় স্কোয়ার। এর পরবর্তীতে হচ্ছে ভি স্কোয়ার, তার মানে হচ্ছে শেষ বেগ এর স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু নির্দিষ্ট দূরত্ব বা সরণ। এরপর আমরা আসলে প্রত্যেকটা ইকুয়েশনটা কিভাবে আসছে আমরা এই প্রমাণগুলো একটু দেখার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা গতির যে প্রথম ইকুয়েশনটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেটা কিভাবে আসছে বা সেটার প্রমাণটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এক্ষেত্রে আমরা ধরি কোনো একটা বস্তু প্রথমে এই অবস্থানে আছে, এই ক্ষেত্রে তার বেগটা হচ্ছে ইউ। প্রথম অবস্থানে তার আদি বেগটা হচ্ছে ইউ। ইউ আদি বেগ বিশিষ্ট কোনো একটা বস্তু এ সুষম ত্বরণে চলে, টি সময় পর্যন্ত সে চলতে থাকে, এবং টি সময় পর তার বেগ হয় হচ্ছে ভি। তার মানে আমরা বলতে পারি ইউ আদিবেগ বিশিষ্ট কোনো একটা বস্তু এ সুষম ত্বরণে টি সময়ে চলার পর তার বেগ হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তনটা কত হচ্ছে? তাহলে বেগের পরিবর্তনটা কত হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, কারণ এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ। তার মানে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ। আর বেগের পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটা হয় কত সময়? টি সময়। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন হয় হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত হবে? একক সময়ে বেগের পরিবর্তন, তাহলে একক সময়ে বেগের পরিবর্তনটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এক্ষেত্রে কি হচ্ছে যে ইউ আদি বেগ ছিল, টি সময় পর বস্তুটার বেগ হয়ে গেছে হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে কত? টি সময়। তাহলে টি সময় বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে একক সময় বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর আমরা ত্বরণের সংজ্ঞা অনুসারে কি জানি? বেগের পরিবর্তনের হারকেই বলা হয় হচ্ছে ত্বরণ। তার মানে বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে একক সময় তার বেগের পরিবর্তনটুকু কত হচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এ ইকুয়ালটা আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখান থেকে যদি আমরা জিনিসটা সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে? ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে এ টি। সুতরাং ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি। এই হচ্ছে আমাদের গতির যে ফার্স্ট ইকুয়েশনটা ছিল সেই জিনিসটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে কি হচ্ছে জিনিসটা? একটা বস্তু ইউ আদি বেগ ছিল, টি সময় পর তার বেগটা হচ্ছে ভি, এই সময় সে এ সুষম ত্বরণে চলছে। তাহলে
টি সময়ে বেগের পরিবর্তনটা হচ্ছে ভি মাইনাস ইউ এবং এই পরিবর্তনটা হচ্ছে টি সময়। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, একক সময় বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর একক সময় বেগের পরিবর্তনটাকে আমরা কী নামে পরিচিত হই, সেটা হচ্ছে ত্বরণ। তার মানে আমরা বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তারপর যদি আমরা এই জিনিসটাকে ইকুয়েশনটা সলভ করি তাহলে কি আসতেছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই হচ্ছে আমাদের গতির যে ফার্স্ট ইকুয়েশনটা ছিল সেটার প্রমাণ। এবার আমরা গতির যে দ্বিতীয় ইকুয়েশন সেই ইকুয়েশনটা প্রমাণ করব। দ্বিতীয় ইকুয়েশনটা কি ছিল, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আসো আমরা একটু দেখি কিভাবে এই জিনিসটা প্রমাণ হলো। আচ্ছা, ধরি এই ক্ষেত্রে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলতে থাকতেছে এবং সেটা টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তার মানে ইউ আদিবেগ বিশিষ্ট কোনো একটা বস্তু টি সময় চলার পর ভি শেষ বেগ প্রাপ্ত হয় এবং এক্ষেত্রে সে মোট এস দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি, বস্তুটার গড় বেগটা কত, গড় বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি বার। গড় বেগ ইকুয়াল টু হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তার মানে হচ্ছে মোট সরণটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি এবং মোট সময়টাকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি গড় বেগ ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই টি। আচ্ছা, আবার আমরা জানি যে কোনো একটা বস্তুর গাণিতিক গড় মানে হচ্ছে বা বেগের ক্ষেত্রে হচ্ছে তার আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2। তাহলে এই জিনিসটা হচ্ছে গড় বেগ, এই জিনিসটা হচ্ছে গড় বেগ। তার মানে আমরা যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিই তাহলে আমরা বলতে পারি ইকুয়েশন 1 ইকুয়াল টু হচ্ছে ইকুয়েশন 2। তাহলে এক্ষেত্রে আমরা জিনিসটা যদি লিখি এস ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই হচ্ছে আমাদের গতির যে সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল সেটা। তাহলে দেখো আমরা জিনিসটা কি করলাম, প্রথমত একটা বস্তু ইউ আদিবেগ বিশিষ্ট একটা বস্তু টি সময় চলার পর তার বেগ হয়েছে, শেষ বেগ হয়েছে ভি, এই সময় সে মোট এস দূরত্ব অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি গড় বেগটা নির্ণয় করি, গড় বেগ হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে ভি বার ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই টি। এক্ষেত্রে আমরা আবার কোনো একটা বস্তুর গাণিতিক গড় বা সেক্ষেত্রে যদি আমরা গড় বেগটা হিসাব করি, গড় বেগ ইকুয়াল টু হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু দুইটাই হচ্ছে আমাদের গড় বেগের ইকুয়েশন, তাহলে আমরা দুইটাকে আমরা যদি একসাথে দেখাই তাহলে লিখতে পারি হচ্ছে এস ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 এবং এখান থেকে যদি আমরা সলভ করি লাস্টে হচ্ছে এস ইকুয়াল টু কি আসতেছে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই হচ্ছে আমাদের গতির সেকেন্ড যে ইকুয়েশন ছিল সেটার প্রমাণ। এ পর্যায়ে আমরা গতির যে থার্ড যে ইকুয়েশনটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ওভার টি স্কোয়ার, সেটা কীভাবে আসলো বা সেটার প্রমাণটা আমরা একটু খেয়াল করি। যে এক্ষেত্রে কী হচ্ছে, একটা ইউ আদিবেগ বিশিষ্ট কোনো একটা বস্তু এ সুষম ত্বরণে চলে টি সময় পর শেষ বেগ প্রাপ্ত হয় এবং এক্ষেত্রে সে মোট এস দূরত্ব অতিক্রম করে। তার মানে কি হচ্ছে, একটা বস্তু ছিল, সেই বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ, সে টি সময় চলতে থাকে, টি সময় পর তার বেগটা হয়ে হচ্ছে ভি। এই সময় সে এ সুষম ত্বরণে চলছে এবং এই সময় মোট সে এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে গড় বেগটা আমরা যদি আবার সেকেন্ড ইকুয়েশনটায় আসি, যে সেকেন্ড যে আমাদের ইকুয়েশনটা কী ছিল, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা আমরা কীভাবে প্রমাণ করলাম, একটু আগে আমরা এর পূর্ববর্তীতে আমরা দেখেছি এটা কিভাবে আমরা প্রমাণ করেছি। তো প্রথমত আমাদের এই পর্যন্ত প্রমাণটা আসতে হবে। তারপর আমরা জানি কি, প্রথম যে আমাদের ইকুয়েশনটা ছিল এ ইকুয়াল ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এই ছিল আমাদের ফার্স্ট যে ইকুয়েশন। আমরা যদি এখন এই জায়গায় ভি এর জায়গায় আমরা যদি এই ইকুয়েশনটা বসিয়ে দিই তাহলে দেখো কি আসতেছে, ইউ প্লাস ভি এর পরিবর্তে আমরা কি বসাবো, ইউ প্লাস এটি 2 ইন্টু টি। তাহলে হচ্ছে এখানে কি আসতেছে, 2u প্লাস, আমরা যদি টি দিয়ে একবার গুণ করে দিই 2ut, সরি আমরা যদি ইউ দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে কি আসতেছে, আচ্ছা 2u প্লাস 80 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা এখন যদি আমরা জিনিসটাকে টি দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে 2ut প্লাস at স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এটাকে যদি আমরা দুটাকে আলাদা করে দিই তাহলে আসতেছে আমাদের কি আসতেছে, 2ut ডিভাইডেড বাই 2 প্লাস at স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা এখান থেকে যদি 2 আর 2 কাটা দিই তাহলে থাকতেছে হচ্ছে ut প্লাস হাফ a টি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল টু হচ্ছে ut প্লাস
হাফ অফ এটি স্কোয়ার। তার মানে জিনিসটা কী হচ্ছে, প্রথমত আমাদের এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, মানে সেকেন্ড ইকুয়েশনটার মতো প্রথমে আমাদের সেই জিনিসটা প্রমাণ করে আসতে হবে। তার পরবর্তীতে আমরা এই জায়গায় ভি এর পরিবর্তে আমরা ফার্স্ট যে ইকুয়েশন ছিল ইউ প্লাস এটি, সেই ইকুয়েশনটা এখানে আমরা সাবস্টিটিউট করব। তো এখানে বসানোর পর আমরা জিনিসটা যদি সলভ করে যাই, আলটিমেটলি লাস্টে আমরা পাবো হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এ পর্যায়ে আমরা গতি যে ফোর্থ যে ইকুয়েশনটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2h, সেই ইকুয়েশনের প্রমাণটা আমরা একটু দেখব। আচ্ছা, ঠিক সেম গেন আমরা আগের বরাবরের মতোই ইউ আদিবেগ বিশিষ্ট কোনো একটা বস্তু এ সুষম ত্বরণে চলার পর ভি শেষ বেগ প্রাপ্ত হয় এবং এই সময় সে মোট এস দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা আমাদের যে সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল আমরা প্রমাণ করে আসছিলাম, সেটা কী ছিল, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো তোমাদের প্রথম থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করে আসতে হবে। প্রথম থেকে আমরা যেহেতু প্রথম একবার দেখিয়েছি, তো এই জিনিসটা আর এখানে দেখালাম না, তো প্রথম থেকে আমাদের এই পর্যন্ত প্রমাণ করে আসতে হবে। তারপর কি হচ্ছে, এই জায়গাটায় আমরা টি এর জন্য একটা নতুন একটা ইকুয়েশন নিয়ে আসবো। কীরকম, আমরা জানি এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই হচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশন। তো এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এই ইকুয়েশনটাকে আমরা এখানে বসিয়ে দেবো। টি এর পরিবর্তে আমরা কী বসাইতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। আচ্ছা, ইউ প্লাস ভিকে আমরা এভাবে লিখতে পারি ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। টি এর পরিবর্তে আমরা কী লিখবো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে আমরা দেখো এই জিনিসটাকে, নিচে হচ্ছে 2a, উপর হচ্ছে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে আমরা এক্ষেত্রে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা বসাইতে পারি। তাহলে আমরা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2a, এক্ষেত্রে হচ্ছে এস। তাহলে আমরা এটা থেকে যদি আর গুণ করি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে এক্ষেত্রে যদি আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2as। এই হচ্ছে আমাদের গতির যে চতুর্থ যে ইকুয়েশনটা ছিল। তো প্রথমত আমাদের প্রথম থেকে আগে এইটা প্রমাণ করতে হবে যে আমাদের প্রথম দুইটা ধাপ অতিক্রম করে আগে আমাদের এই পর্যন্ত প্রমাণ আসতে হবে। তার পরবর্তীতে আমরা হচ্ছে এই কাজটা করব। তার পরবর্তী কী হচ্ছে, শুধুমাত্র টি এর পরিবর্তে আমরা ত্বরণের যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে টি এর মানটা নিয়ে এসে জাস্ট এখানে সাবস্টিটিউট করে দেবো এবং সেই অনুযায়ী জাস্ট ইকুয়েশনটাকে সলভ করতে থাকবো। লাস্টে আমরা দেখবো হচ্ছে কী পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এই ছিল আমাদের গতির যে 4টা সমীকরণ, এই 4টা সমীকরণের প্রমাণ। চ্যাপ্টারে যে আমাদের সর্বশেষ যে টপিকস ছিল সেটা হচ্ছে পরন্ত বস্তু। এই পরন্ত বস্তু নিয়ে গ্যালিলিও মূলত হচ্ছে 3টা ইকুয়েশন দিয়েছিল, সেই ইকুয়েশন 3টা নিয়ে 3টা সূত্র দিয়েছিল, এই 3টা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে পরন্ত বস্তু জিনিসটা কি। পরন্ত বস্তু হচ্ছে মূলত যখন কোনো একটা বস্তু উপর থেকে মূলত হচ্ছে পড়তে থাকবে, এই জিনিসটাকে আমরা সহজে যখন একটা স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে পড়তে থাকবে সেই বস্তুটাকে আমরা বলতে পারি হচ্ছে পরন্ত বস্তু। বিজ্ঞানী গ্যালিলিও এই পরন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র দিয়েছিল। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। তার মানে আমি যদি দুইটা বস্তু নেই এবং দুইটা বস্তুকে স্থির অবস্থান থেকে, তার মানে দুইটা বস্তু স্থির থাকবে এবং একই উচ্চতায়, মানে এমনটা হবে না একটা বেশি উচ্চতা একটা কম উচ্চতা, দুইটার উচ্চতাটা থাকবে সেম এবং দুইটাই হচ্ছে স্থির অবস্থায় থাকবে। এখন যদি আমরা এই দুইটা বস্তুকে যদি মানে পড়তে দেই বা নিচের দিকে ফেলে দেই এবং সেই জায়গায় যদি কোনো ধরনের বাধা না থাকে, তাহলে কি হবে, দুইটা বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ ভারী বস্তু এবং হালকা বস্তু দুইটা বস্তুই একসাথে মাটিতে পতিত হবে যদি কোনো ধরনের বাধা না থাকে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম ইকুয়েশন বা প্রথম সূত্রটা। সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে সেম জিনিস, দুইটা বস্তু স্থির অবস্থানে আছে এবং একই উচ্চতায় আছে। এখন এই দুইটা বস্তুকে যদি আমি ছেড়ে দিই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর বস্তুটার বেগটা হবে সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক হচ্ছে টি। তার মানে সময় যত অতিক্রান্ত হতে থাকবে বস্তুটার বেগটা সেই অনুপাতে বাড়তে থাকবে, মানে সময়টাও বাড়তেছে আর বেগটা হচ্ছে সেই অনুপাতে বাড়তেছে। আর থার্ড যে সমীকরণটা সেইটা হচ্ছে সেম জিনিস, স্থির অবস্থান একই উচ্চতা এবং বিনা বাধায়। স্থির অবস্থানে দুইটা বস্তু আছে এবং এই দুইটা বস্তু যদি একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর সে যে অতিক্রান্ত দূরত্বটা হবে সেটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যত অতিক্রান্ত হবে সেই সাথে সাথে তার অতিক্রান্ত দূরত্বটাও বাড়বে এবং কিভাবে বাড়বে, বর্গের ব্যস্তানুপাতিক অনুসারে বাড়বে। তার মানে আমরা যদি দেখি 3 সেকেন্ড পর তার বেগটা কত গুণ হচ্ছে, তাহলে সে 3 সেকেন্ড
সেকেন্ড পর তার দূরত্বটা হবে কিন্তু 9 গুণ, তার মানে 3 স্কোয়ার, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 9। এই ক্ষেত্রে বেগটা হবে, সময় যদি 3 গুণ করা হয় বেগটাও হবে 3 গুণ, কিন্তু সময় যদি 3 গুণ করা হয় অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতাটা কিন্তু হবে হচ্ছে 9 গুণ। এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর যে 3টা সূত্র ছিল। এবার আমরা পড়ন্ত বস্তুর জন্য যে আমাদের যে গতির যে 4টা ইকুয়েশন ছিল সেই 4টা ইকুয়েশনটা কীরকম হয় আমরা একটু জিনিসটা দেখি। আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে v = u + at। এক্ষেত্রে পড়ন্ত বস্তুর জন্য হবে v = u + gt, এর পরিবর্তে এক্ষেত্রে হবে g, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নর্মালি আমরা যে ইকুয়েশনগুলো ব্যবহার করি গতির ক্ষেত্রে সেটা হচ্ছে যে ত্বরণ, সেটা হচ্ছে আমাদের নর্মাল যে ত্বরণ সেটা, আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণ gটা ব্যবহার করব, g এর মানটা হচ্ছে 9.8। আচ্ছা, থার্ড যে ইকুয়েশন ছিল সেটা ছিল কি s = ut + half of at²। এই ক্ষেত্রে আমরা s না ইউজ করে আমরা ইউজ করব হচ্ছে h = ut + half g² মানে এইচটা হচ্ছে এই ক্ষেত্রে একটা অতিক্রান্ত উচ্চতাটা, মানে একটা নির্দিষ্ট হাইট বোঝাচ্ছে, মানে কতটুকু দূরত্ব সে উপর থেকে নিচের দিকে নেমে আসলো। আর লাস্ট যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে v² = u² + 2g, s এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে s। মূলত হচ্ছে জিনিসটা কি হচ্ছে, আমরা নর্মালি এর পরিবর্তে ইউজ করতেছি হচ্ছে g, s এর পরিবর্তে নর্মালি ইউজ করতেছি হচ্ছে h। এই হচ্ছে আমাদের মূলত দুইটা পার্থক্য, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য। আমরা নর্মাল গতির জন্য আমরা যেমন a ব্যবহার করি ত্বরণের জন্য, এই ক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণটা ব্যবহার করব। আর নর্মালি আমরা কোনো দূরত্ব বোঝাতে s ব্যবহার করি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা হাইট বা hটা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর জন্য গতির যে ইকুয়েশন ছিল। এই পর্যায়ে আমরা এই চ্যাপ্টারে কিছু গাণিতিক সমাধান দেখব, খুব সহজ কিছু গাণিতিক সমাধান, যারা একদম প্রথম করতেছে তাদের জন্য কিছু আমরা গাণিতিক সমাধানগুলো দেখি। আচ্ছা, আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে স্থির অবস্থান হতে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ড পরে 10 মিটার/সেকেন্ড হয়, তাহলে বস্তুটির ত্বরণ কত? আচ্ছা, আমরা জিনিসটা যদি একটু দেখার চেষ্টা করি, তার মানে প্রথমত একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে তার আদি অবস্থান, এই অবস্থায় সে স্থির ছিল, তার মানে তার আদি বেগটা হচ্ছে 0। সে এর পরবর্তীতে বস্তুটা চলমান হয়েছে এবং সে 2 সেকেন্ড হচ্ছে চলতে থাকছে, 2 সেকেন্ড পর তার বেগটা হয়েছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড, তার মানে 0 মিটার/সেকেন্ড থেকে বৃদ্ধি পায়া 2 সেকেন্ড পর তার বেগটা হয়েছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে বস্তুটির ত্বরণ কত? আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা জানি ত্বরণ ইকুয়াল টু কি, ত্বরণ a = হচ্ছে v - u / t। তাহলে vটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, তাহলে এই ক্ষেত্রে v শেষ বেগটা কত? 10, তাহলে 10 মাইনাস আদি বেগ হচ্ছে 0, টিটা হচ্ছে কত সেকেন্ড? 2 সেকেন্ড, তাহলে 2, তাহলে 10 / 2, তাহলে আমরা যদি এক্ষেত্রে পাই হচ্ছে 5, ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড²। তাহলে আমরা কীভাবে খুব সহজেই দেখো জিনিসটা, যেহেতু স্থির অবস্থান তার মানে তার আদি বেগটা হচ্ছে 0, শেষ বেগ v হচ্ছে কত? 0, আর সময়টা হচ্ছে t = হচ্ছে 2 সেকেন্ড, তাহলে ত্বরণ কত? তাহলে a = হচ্ছে v - u / t। এবং সমীকরণ আমরা প্রত্যেকটা মান যখন বসাবো তারপর হচ্ছে লাস্টে আমরা কি ত্বরণটা পাচ্ছি হচ্ছে 5 মিটার/সেকেন্ড²। এই পর্যায়ে আমরা আরও একটা গাণিতিক সমাধান নিয়ে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে একটা জায়গায় একটা ইঁদুর এবং বিড়াল, দুইটা জিনিস আছে। এখন ইঁদুরটা বিড়াল থেকে হচ্ছে 15 মিটার এগিয়ে আছে, অর্থাৎ বিড়ালের ঠিক 15 মিটার সামনে সেই ইঁদুরটা আছে, তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের 15 মিটার। আচ্ছা, এখন ইঁদুরটা বিড়ালটাকে দেখা, ইঁদুরটার বেগ হচ্ছে u = হচ্ছে 20 মিটার/সেকেন্ড, তার মানে তার বেগটা সুষম বেগ, এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এবং বিড়ালটা স্থির অবস্থান হতে ইঁদুরটাকে দেখে সে এদিকে দৌড়াতে শুরু করলো এবং তার ত্বরণটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে কত সময় পর ইঁদুর এবং বিড়ালের বেগটা সমান হবে? একটা নির্দিষ্ট সময় পর এই বেগটা বাড়তে, মানে স্থির অবস্থান থেকে যেহেতু ছিল তার মানে যখন ত্বরণে যাচ্ছে তার মানে তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কত সময় পর এই দুইটার বেগ হচ্ছে সমান হবে, কত সময় পর ইঁদুর এবং বিড়ালের বেগটি সমান হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, দেখো বিড়ালটির জন্য যদি আমরা হিসাব করি, যেহেতু একটা নির্দিষ্ট সময় পর ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে, তার মানে বিড়ালটির যে শেষ বেগ এবং ইঁদুরটির যে আদি বেগ এই জিনিসটা হচ্ছে কি দুইটাই ইকুয়াল হবে। তাহলে আমরা বিড়ালের ক্ষেত্রে দেখি কি কি আছে। বিড়ালের ক্ষেত্রে যদি আমরা হিসাব করতে চাই, বিড়ালের ক্ষেত্রে বিড়ালটির আদি বেগ যেহেতু নাই, তাহলে আদি বেগটা হচ্ছে কত? 0, আদি বেগ
আদি বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0 শেষ বেগ। বিড়ালটির শেষ বেগ হবে হচ্ছে ইঁদুরটির আদি বেগের সমান, তার মানে এক্ষেত্রে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ত্বরণটা হচ্ছে এটা হচ্ছে ভি, ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে সময়টা কত, অর্থাৎ কত সময় পর ইঁদুর এবং বিড়ালের বেগটা সমান হবে। তাহলে আমরা দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, আমাদের টি নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি সহজে আমরা এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে সুতরাং টি ইকুয়াল টু কি বসাইতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ভি এর মান হচ্ছে এই ক্ষেত্রে 20, ইউর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 2। তাহলে হচ্ছে আমরা কাটাকাটি করলে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পর এই ইঁদুর এবং বিড়ালের বেগ পরস্পর কী হবে সমান হবে। এই ক্ষেত্রে আসলে আমাদের এই দূরত্বটা কোনো কাজে লাগতেছে না। এ পর্যায়ে আমরা গতি বিষয়ক আরও একটি গাণিতিক সমাধান একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে এরকম, একটা ইঁদুর এবং একটা বিড়াল। আচ্ছা, বিড়ালটি ইঁদুর থেকে 21 মিটার পেছনে আছে, ইঁদুর থেকে বিড়ালটি হচ্ছে 21 মিটার পেছনে আছে এবং ইঁদুরটি 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে শুরু করছে এবং ইঁদুর থেকে তার গর্ত বা ইঁদুরটার যে বাসা সেটা হচ্ছে 60 মিটার দূরবর্তী স্থানে তার একটা বাসা আছে। সে তার এই বাসায় যাওয়ার জন্য 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে শুরু করলো এবং এ পর্যায়ে ইঁদুরটি থেকে 21 মিটার পেছনে একটি বিড়াল আছে, সেও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে ইঁদুরটিকে ধাওয়া শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে ইঁদুরটিকে কি বিড়াল ধরতে পারবে কিনা। তার মানে ইঁদুরটি বাসার পৌঁছানোর পূর্বে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, এই টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে দেখো আমরা এই টাইপের অঙ্কগুলি কীভাবে সলভ করি। আচ্ছা, এখন আমরা ইঁদুরের জন্য আমরা ইকুয়েশন, ইঁদুরের ক্ষেত্রে কি হচ্ছে এটা হচ্ছে একটা সমবেগ, আমরা সমবেগের ক্ষেত্রে কি জানি এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে ইঁদুরের ক্ষেত্রে দূরত্ব আমরা যদি এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটাকে S1 দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি S1 ইকুয়াল টু হচ্ছে ভিটি। এই ক্ষেত্রে ভি হচ্ছে 5 আর টিটা আমরা নির্ণয় করবো এখান থেকে। তাহলে S1 এর মান হচ্ছে 60, এক্ষেত্রে কি আমরা টি এর মানটা পারলাম হচ্ছে 12 সেকেন্ড। তার মানে ইঁদুরটির তার নিরাপদ আশ্রয়স্থল বা তার গর্তে পৌঁছানোর জন্য মোট 12 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, এখন আমরা দেখব বিড়ালটিরও কি এই পরিমাণ সময় লাগে কিনা। এখন বিড়ালটির যদি এর থেকে কম সময় লাগে তার মানে হচ্ছে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে, আর যদি এর থেকে বেশি সময় লাগে তাহলে হচ্ছে সে আর ধরতে পারবে না। তাহলে বিড়ালটির ক্ষেত্রে আমরা দেখি ফর্মুলা যদি আমরা ইউজ করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ বাই টি স্কোয়ার, এই ক্ষেত্রে এসটা হবে 21 প্লাস 60, কারণ বিড়ালটির এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছানো, তাহলে এইটুক যদি আমাদের 60 মিটার হয় এবং এইটুক যদি 21 মিটার হয় তাহলে আমাদের বিড়ালটিকে টোটাল মোট 81 মিটার পথ অতিক্রম করতে হচ্ছে। তাহলে 81 ইকুয়াল টু হচ্ছে যেহেতু আদিবেগ 0 তাহলে হচ্ছে ইউটি মানে হচ্ছে এক্ষেত্রে 0 হাফ এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জন্য আমরা এর মান ব্যবহার করলাম হচ্ছে 2 এবং টি স্কোয়ার। এই ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে টি এর মান পাই হচ্ছে 9 সেকেন্ড। তার মানে বিড়ালটির গর্ত পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে হচ্ছে 9 সেকেন্ড এবং ইঁদুরটির এখান থেকে এখানে পৌঁছানোর জন্য সময় লাগবে হচ্ছে 12 সেকেন্ড। তার মানে ইঁদুরটি সময় লাগতেছে হচ্ছে বেশি, তার মানে ইঁদুরটি এখানে পৌঁছানোর পূর্বেই মূলত হচ্ছে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। তাই হলো না?